आनंद सूरे स्वचित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। आज के कालीघाट मर्निंग क्लाब आयोजित जे जुब सम्मेलन आयोजन करा हয়েছে সেই जुब सम्मेलने आमाके आसबार जे दुर्लभ सुयोग करे दिएছে क्लाब कर्तृपक्ष সেই জন্য आंतरिकভাবে कृतज्ञता श्रद्धा नमस्कार शुभेच्छा দিয়ে জানাচ্ছি क्लाबेर सकल सदस्य सदस्या सभापति सम्पादिका सह सकलके मंचे उपविष्ट जे समस्त गुणी वर्ग बसे रयेछेन तादेर यथायोग्य स्थाने श्रद्धा नमस्कार शुभेच्छा দিয়ে জানাচ্ছি। এবং আজকে এই হলটি ভাড়া নেওয়া হয়েছে মূলত যাদের উদ্দেশ্যে, যাদেরকে কেন্দ্র করে স্বামী বিবেকানন্দের ভবিষ্যৎ ভারতবর্ষের ইচ্ছা প্রকাশ করে গেছেন, সেই যুব সমাজ তাদের প্রত্যেককে আমার আন্তরিক স্নেহ জ্ঞাপন করছি। কারণ তাদের উদ্দেশ্যেই আজকে আমার এখানে মূলত আসা। সেই জন্য আমি প্রথমেই সকলের উদ্দেশ্যে বলে দিচ্ছি যে তুমি সম্বোধন করে গোটা বক্তৃতাটা আমি দেব। আমাকে বলা হলো আমার অ্যালটেড টাইম মাত্র 30 মিনিট। আমি আজ পর্যন্ত যে সমস্ত স্কুল কলেজে যাই রাজ্যের বাইরে, বলতে গেলে সময়ের ঘড়িটা থেমে যায়, কিন্তু এখানে যেহেতু হলটি ছাড়তে হবে তার একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করা রয়েছে, চেষ্টা করব 30 মিনিটে শেষ করবার, বাকিটা তোমাদের ইচ্ছা। আর আমি বোরিং লেকচার কোথাও দিই না, তোমাদের সামনেও দেব না, কিন্তু 30 মিনিটে স্বামী বিবেকানন্দ আসলে কে ছিলেন, তিনি অবতার, তিনি মহাপুরুষ, সমাজ সংস্কারক, বিজ্ঞানী, বিপ্লবী, লেখক, খেলোয়াড়, দার্শনিক, তিনি যে কে ছিলেন তা ইয়ত্তা করা অসম্ভব। শ্রীরামকৃষ্ণদেব বিবেকানন্দ সম্বন্ধে বলেছিলেন যে ও বসানো শিব নয়, পাতাল ফোড়া শিব। যেমন শিব মহিম্ন স্তোত্রে পুষ্পতন্ত্র লিখতে গিয়ে বলেছেন যে আকাশ যদি লেখার পাতা হয়, আর কল্পতরু বৃক্ষ যদি লেখনী হয়, সমুদ্রের জল যদি লেখার কালি হয়, হিমালয় পর্বত যদি দোয়াতের বড়ি হয়, তাহলে শিবের মহিমা কীর্তন করে শেষ করা যাবে না। বিবেকানন্দ তাই বিবেকানন্দকে নিয়ে 30 মিনিট, ওটা কোনো কোথা দিয়ে কেটে যাবে, 30 ঘন্টা হলেও এই হত্যা করা সম্ভব নয়। কিন্তু বিবেকানন্দ সম্বন্ধে আজকে আমরা বড্ড উদাসীন। এর আগেও ছিলাম, ভবিষ্যতেও হয়তো থাকতে হবে, কিন্তু বর্তমান পরিস্থিতি যে জায়গায় গিয়ে পৌঁছেছে, এই ভগবাদের রাজ্য, সেই ভগবাদের রাজ্য থেকে আমাদেরকে পরিত্রাণ পাওয়ার জন্য যাকে একমাত্র ধরতে হবে, আশ্রয় করতে হবে, যার পদতলে আমাদেরকে আশ্রয় নিতে হবে, তিনি হচ্ছেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। এই কালীঘাটের কাছে এক বিখ্যাত মানুষ থাকতেন, তিনি বিবেকানন্দের দ্বারা উদ্বুদ্ধ। আমি তার কথা দিয়ে আজকের বক্তৃতাটি শুরু করতে চাই, কারণ তোমরা যারা ছোট ছোট ছেলেমেয়েরা এখানে উপস্থিত হয়েছ, সেই বিবেকানন্দের নামে, বিবেকানন্দের নামাঙ্কিত যুব সম্মেলনে আজকে উপস্থিত হয়েছ। তিনি ছিলেন বেঙ্গলি ভলেন্টিয়ার্সের অন্যতম বিপ্লবী হেমচন্দ্র ঘোষ, যাকে বরদা বলে ডাকা হতো। তিনি 1901 সালে অবিভক্ত বাংলার ঢাকা শহরে স্বামী বিবেকানন্দ যখন গিয়েছিলেন, তখন হেমচন্দ্র ঘোষ সেই ঢাকাতে দেখা করতে গিয়েছিলেন বিবেকানন্দের সাথে। যখন তিনি বিবেকানন্দের সঙ্গে দেখা করতে গেলেন, তখন বিবেকানন্দকে প্রশ্ন করেছিলেন কি করে ব্রহ্মচর্য রক্ষা করা যায়। বিবেকানন্দ ভীষণ রেগে গিয়েছিলেন, রেগে গিয়ে বললেন, পরাধীন জাতের মাতৃসাধ্যের কোনো অধিকার নেই। আগে তোদের মাকে যারা অন্যায় অত্যাচারে নিপীড়ন শোষিত করছে, তাদের আগে দেশ থেকে হাঁটা, তারপরে ব্রহ্মচর্য সন্ন্যাস সম্বন্ধে ভাববে, তার আগে নয়। এই যে বিবেকানন্দ আমাদেরকে বললেন পরাধীন জাতের মাতৃসাধ্যের অধিকার নেই, সেই হেমচন্দ্র ঘোষ যখন শতাব্দী প্রাচীন ব্যক্তি, এই তোমরা সোজা হয়ে বসো, আমাকে জিজ্ঞেস করা হলে আমি বসে বলবো কিনা। বিবেকানন্দের কথা বসে বলা যায় না, বিবেকানন্দের কথা শুনলে, বিবেকানন্দের কথা শুনতে শুনতে দাঁড়িয়ে পড়তে হয়।
দাঁড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে শুনবে সে চলতে শুরু করবে, যে চলতে চলতে পড়বে। আমি তোমাদের দাঁড়াতে বলছি না, এই উঠে দাঁড়ানোর কথা বলা হচ্ছে না। বিবেকানন্দ বলছে উদ্ধিষ্ঠিত জাগ্রত প্রাপ্ত বরান নিবদত। বলো দেখি আমার সাথে সবাই একসঙ্গে বলো, ওঠো জাগো, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাচ্ছ ততক্ষণ থামিও না। আবার বলো, ওঠো জাগো, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাচ্ছ ততক্ষণ থামিও না। এই লক্ষ্যে পৌঁছানোটা আসলে কি, সেটাই আজকে আমরা আধা ঘন্টার মধ্যে শেখবার চেষ্টা করব। সেই বিখ্যাত শতাব্দী প্রাচীন হেমচন্দ্র ঘোষ যখন তার 100 বছরের অধিক বয়স, তখন তিনি কালীঘাটের কাছেই তিনি একটি জায়গায় থাকতেন। সেই শতাব্দী প্রাচীন ব্যক্তিত্বকে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের বিখ্যাত সন্ন্যাসী, যিনি এখন ঢাকা রামকৃষ্ণ মিশনেরই মহন্ত মহারাজ, পরম পূজ্যবাদ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ, তখন তিনি ব্রহ্মচারী শঙ্কর, তিনি এসেছিলেন তার সঙ্গে দেখা করতে, হেমচন্দ্র ঘোষের সঙ্গে দেখা করতে। যখন হেমচন্দ্র ঘোষের সঙ্গে দেখা করতে এলেন, তার সেবক ছিল একজন। সেই সেবক, হেমচন্দ্র ঘোষের সেবক বলছেন যে মহারাজ আপনি কি করতে দেখা করতে এসেছেন? উনি তো ভালো করে বিছানায় উঠে বসতে পারেন না, চোখে ভালো দেখতে পান না, কানে শুনতে পান না, কথা বলতে গেলে জড়তা এসে যায়। এরূপ মানুষের সঙ্গে আপনি কেন দেখা করতে এসেছেন? তখন মহারাজজি বলছেন, সাদা পোশাক পরিহিত ব্রহ্মচারী মহারাজ, তিনি তখন বলছেন ঠিক আছে তোমার কথাগুলি আমি শুনলাম, কিন্তু উনি এখন ঘুমোচ্ছেন, উনি জেগে উঠলে ওনার সঙ্গে দেখা করে তবে আমি ফিরব। খুব ভালো কথা। মহারাজ কিছুক্ষণ অপেক্ষা করলেন। কিছুক্ষণ বাদে বিপরীত দিকে শুয়ে থাকা হেমচন্দ্র ঘোষ আস্তে 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 চোখ খুললেন। সেই চোখ খোলা অবস্থায় আধো আধো দৃষ্টিতে দেখতে পাচ্ছেন একজন মস্তক মুন্ডিত শ্বেত বস্ত্র পরিহিত ব্রহ্মচারী একজন দাঁড়িয়ে রয়েছেন তার সামনে। তিনি ওই অস্পষ্ট স্বরে হেমচন্দ্র ঘোষ জিজ্ঞেস করলেন, তুমি কি করতে এসেছো? মহারাজ গেস করলেন কথাটা, নিশ্চয়ই এইটাই প্রশ্ন করতে চাইছেন। আগে থেকে শুনে নিয়েছিলেন, কানে ভালো শুনতে পান না, সেই জন্য মহারাজ চিৎকার করে উত্তর দিলেন, আমি আপনাকে দেখতে এসেছি কারণ আপনি বিবেকানন্দকে দেখেছেন তাই। আপনি বিবেকানন্দকে দেখেছেন তাই। সালটা 70-এর দশকে। তখন হেমচন্দ্র ঘোষ, যে মানুষটি বিছানায় শুয়ে থাকলে তাকে ধরে উঠিয়ে বসাতে হয়, যে মানুষটি ভালো করে চোখে দেখতে পান না, যে মানুষটির কথার মধ্যে জড়তা এসে গেছে, সেই মানুষটি বিছানায় একেবারে তড়াক করে উঠে বসলো। উঠে বসেই বলছে, বলো কি জানতে চাও স্বামীজির সম্বন্ধে? মহারাজজি তখন বললেন যে আপনি স্বামীজিকে দর্শন করেছিলেন, সেই স্মৃতি আমাকে বলুন। হেমচন্দ্র ঘোষ কথা বলতে শুরু করলেন। সেই কথার মধ্যে কোনো জড়তা নেই, কোনো অস্পষ্টতা নেই। এইদিকে সেবক পাশে দাঁড়িয়ে ভাবছে বোধহয় সাধু কোনো বুজরুকি টুজরুকি করেছে। হেমচন্দ্র ঘোষ বলতে শুরু করলেন, স্বামী বিবেকানন্দ কোনো মানুষ ছিলেন না, তিনি ছিলেন জ্বলন্ত আগ্নেয়গিরি। সেই আগ্নেয়গিরির একটা স্ফুলিঙ্গ আমার মধ্যে পড়েছিল, তাই আজকে আমি হেমচন্দ্র ঘোষ, তাই আপনি আমাকে দেখতে এসেছেন। গোলপাট রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার থেকে একটি বই প্রকাশিত মহারাজের, স্বামী বিবেকানন্দ ও ভারতের স্বাধীনতা সংগ্রাম। সেই বইটি যদি তোমরা চটি বই কিনে পড়ো, সেখানে দেখবে এই ঘটনাটি রয়েছে। তাহলে বুঝতে পারছো বিবেকানন্দের নামে কি হয়? বিবেকানন্দের নামে আমাদের মধ্যে এই শক্তি সঞ্চার হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বিবেকানন্দের প্রতি আমরা এত উদাসীন, আমরা বিবেকানন্দ চর্চা ঠিক মতো করি না। যদি বা করি, তাহলে অন্তত সেই এমন একটা ঘেটে গেছে চর্চাটা করতে গিয়ে দেখতে পাই যে মুখে অদ্ভুত বিরক্তির ভাব বিবেকানন্দের কথা শুনতে গেলে। কেন হবে রে ভাই? বিবেকানন্দের কথা শুনতে গেলে মনে চাই সজীবতা, শরীরে চাই তেজ। এমন একটা অবস্থার সম্মুখীন হব। সেই জন্য স্বামী রবীন্দ্রনাথ ঠাকুর স্বামীজি সম্বন্ধে বলেছিলেন, ইন হিম এভরিথিং ওয়াজ পজিটিভ, নাথিং নেগেটিভ। এই একটা মানুষ যার মধ্যে সব পজিটিভ, কোনো নেগেটিভ কিচ্ছু নেই। এটা তোমরা জেনে রাখো। তোমাদের দুটো প্রশ্ন করব। তোমরা বাড়ির লোকের কাছে শুনেছ যে আগেকার দিনের ছেলে মেয়েগুলো ভালো ছিল, এখনকার দিনের ছেলে মেয়েগুলো খারাপ হয়ে গেছে? কারা কারা শুনেছে একটু হাত তোলো তো এরকম কথা। এইদিকে কম শুনেছ? শোনোনি তোমরা এরকম?
যে এখন 5G এসে গেছে, মোবাইল ফোন এসে গেছে, তো আগেকার দিনের ছেলে মেয়েগুলো খুব ভালো ছিল, এখনকার দিনের ছেলে মেয়েগুলো সব খারাপ হয়ে যাচ্ছে। শুনেছো? আচ্ছা, যারা শোনোনি তোমরা ভীষণ ফরচুনেট। তো আচ্ছা, স্কুলে গিয়ে এরকম শুনেছ শিক্ষক শিক্ষিকার কাছে যে আগের ব্যাচের ছেলে মেয়েগুলো ভালো ছিল, এখনকার ব্যাচের ছেলে মেয়েগুলো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে? কারা শুনেছে? একটু নির্ভয়ে হাত তোলো তো দেখি। বাপ রে বাপ, সবাই শুনেছ। কিন্তু আজকে তোমরা যার কথা শুনতে এসেছো, স্বামী বিবেকানন্দ কি বলছেন শোনাই। বিবেকানন্দ বলছেন, গরু মিথ্যা কথা বলে না, দেওয়াল চুরি করে না, গরু গরুই থেকে যায়, দেওয়াল দেওয়ালই থেকে যায়। মানুষ মিথ্যা কথা বলে, মানুষ চুরি করে থাকে, মানুষ চাইলে মানুষ দেবতা হতে পারে। আমরা সেই দেবতায় উত্তীর্ণ হব। একটু আগে ঘোষণা যিনি করছিলেন সেই বোনটি বলছিলেন, স্বামীজি বলেছিলেন যে মানুষ চাই মানুষ, বাকি সব হয়ে যাবে। স্বদেশ মন্ত্র তোমরা পাঠ করলে আমার সাথে বলো দেখি, হে গৌরীনাথ, হে জগদাম্বে মা, আমায় মনুষ্যত্ব দাও, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। এই মানুষের এখন বড় অভাব জগতে। আমরা দুপে জীব হয়ে গিয়েছি মাত্র। আমাদের সমাজ শেখালো যে তুমি কখনো একা বাঁচতে পারবে না। দে অ্যালোন লিভস হু লিভ ফর আদার্স। স্বামী বিবেকানন্দ শেখাচ্ছেন যে সেই বেঁচে থাকে যে অপরের জন্য বাঁচে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের শহরে গান হলো আমাকে আমার মতো বাঁচতে দাও, আমি নিজেকে নিজের মতো চিনিয়ে নিয়েছি। এটা সবাই রিংটোন করে নিল মোবাইল ফোনে। দুর্ভাগ্যের বিষয়, তার বর্তমান পরিস্থিতি কি ভয়াবহ সেটা আজকে আমরা তার ফল ভোগ করছি। 1 মিনিট নীরবতা পালন করছি। কি হবে এই নীরবতা পালনে? আমরা কি বিবেকানন্দকে ধরছি? আমরা কি বিবেকানন্দকে পড়ছি? আমরা কি বিবেকানন্দকে জানছি? যদি বা জানলাম, এইরকম ঠান্ডা ঘরে বছরের একদিন এসে উপস্থিত হলাম, এইরকম থিয়েটার হল, সত্যি সত্যি নাম থিয়েটার, তো এটা থিয়েটারই হবে। কাজে লাগাতে পারছি কি? জীবনে পালন করতে পারছি কি? আমরা কি অপরের দুঃখ নিজের দুঃখ বলে অনুভব করছি কি? সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ যেন ভাই এই গরম গরম বক্তৃতা যতই শোনো আর যতই হাততালি দাও আমার বক্তৃতার পারে, একটু বাদে তোমাদের খেতে দেওয়া হবে, খাবে দাবে, আবার একটা জন্তু জানোয়ারের মতো জীবন যাপনে প্রবৃত্তি লাভ করবে। কজন চাও যে এখানে মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে? আমাদের তো খালি শেখানো হয় যে ভালো রেজাল্ট করতে হবে, ভালো চাকরি পেতে হবে, একটা স্বার্থপর জীবন যাপন করতে হবে। কজন অপরের জন্য বাঁচার আশা পোষণ করো? সেটা এখানে সংখ্যা গুণে নেওয়ার প্রয়োজন। যুব সম্মেলন মানে হচ্ছে এইটি, যে আমি অপরের তরে প্রাণ দিতে প্রস্তুত। তো উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। যারা শুধু মরে নাহি দেয় প্রাণ, তাহাদের কখনো কেউ করেনি সম্মান। জেনে রাখতে হবে যে আমরা কি কেবল শুধু ওই জগতে জন্মালাম, পশুর মতো জীবন যাপন করলাম, আর তারপরে একটা সময় শরীর চলে গেল, মৃত্যুর কোলে ঢলে পড়লাম, এর জন্য জন্মেছি? স্বামী বিবেকানন্দ বলছেন প্রথমেই যেটা আমাদের এই যে ছাত্র তোমরা, সেই ছাত্র অবস্থায় যেটা প্রয়োজন, বিবেকানন্দ বললেন আমায় যদি পুনরায় ছাত্র হতে হয়, আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স এইসব নিয়ে ভাববো না, আমি একটা বিষয় নিয়ে ভাববো, সেটা হলো কনসেন্ট্রেশন। বলো আমার সাথে, কনসেন্ট্রেশন ইজ দ্য এসেন্স অফ এডুকেশন। কনসেন্ট্রেশন ইজ দ্য এসেন্স অফ এডুকেশন। এর বাংলা কে বলতে পারবে? হাত তোলো। এর বাংলা ট্রান্সলেশন কে করতে পারবে? হাত তোলো ছাত্রছাত্রীদের মধ্যে। দেখো, তোমরা একটু আগে দেখলাম, ওইটা তোমরা সিগনেচার করেছো কিনা জানি না, ইংরেজিতে সিগনেচার করে ঘরের মধ্যে ঢুকেছো, একটা সামান্য একটা ইংরেজি সেন্টেন্সের বাংলা বলতে পারছো না। তোমরাই আবার 2 দিন বাদে কলকাতা শহরে বসবে, আমাকে চাকরি দিতেই হবে, চাকরি দিতেই হবে। কে তোমাদের চাকরি দেবে রে ভাই?
যোগ্য? তুমি চাকরি পাওয়ার যোগ্য? আগে নিজে বিচার করো। আমি এত বিএড কলেজে পড়াতে যাই, সেখানে দেখি তারা বিএড কমপ্লিট করে বসে রয়েছে, একটা রিডিং পড়তে পারে না বাংলা, একটা ইংরেজিতে অ্যাপ্লিকেশন লিখতে পারে না, কিন্তু তারা চাকরির জন্য প্রত্যাশী। ভেবে দেখো, যারা আমরা বিবেকানন্দ জানতে চাইছি আর বিবেকানন্দকে যারা জানাতে চাইছি, তাদের অবস্থাটা কি? বিবেকানন্দ এই জন্য বলছেন বি অ্যান্ড মেক, আগে হও তারপর তৈরি করতে যেও। সেই হওয়ার জায়গাটা আমাদের বড় খামতি থেকে যাচ্ছে, আমাদের হয়ে গেছে মেক অ্যান্ড বি। আমরা নিজেরা মনে করছি মঞ্চে বসে আমরা নিজেরা খুব তৈরি, কিচ্ছু তৈরি হয়নি, এটা আগে বুঝতে হবে। অপরের দুঃখ দেখলে একটু বাদেই যদি রাস্তা দিয়ে আমরা এই বিবেকানন্দের কথা বলে রাস্তা দিয়ে বেরোলে যদি একজন মানুষ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকে, আমরা সবাই গুঞ্জন শুরু করব যে কেন বাকি মানুষগুলো এগিয়ে আসছে না তাকে ধরতে, কেন তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে না, কিন্তু আমাকে যে এগিয়ে তাকে তুলে হসপিটালে নিয়ে যেতে হবে, আমরা সে কথা ভুলে যাই। কিন্তু এইদিকে আমরা বিবেকানন্দ করছি, ছাতার পিণ্ডি হচ্ছে। একে বিবেকানন্দ করা বলে না। বিবেকানন্দ করা মানে তোমার হৃদয়ের সম্প্রসারণ ঘটেছে কি, এক্সপানশন অফ হার্ট হয়েছে কি। স্বামী বিবেকানন্দ 3H ফর্মুলা আমাদের সামনে তুলে ধরলেন। ফার্স্ট H ফর হার্ট, হৃদয়ের সম্প্রসারণ ঘটাতে হবে, অপরের দুঃখকে নিজের দুঃখ বলে অনুভব করতে হবে। H ফর হেড, সেই দুঃখের কথা ধারণ করে সেই দুঃখ নিবৃত্তির উপায় নিজেকে ঠিক করতে হবে, তবে ঠান্ডা ঘরে বিলাতি চা খেতে খেতে নয়। তারপরে সেটাকে কাজে অ্যাপ্লিকেশন করতে হবে। সেই জন্য স্বামী বিবেকানন্দ বললেন H ফর হ্যান্ড। এই 3H ফর্মুলা, 3H ডেভেলপমেন্ট যাদের মধ্যে হবে, তারাই একমাত্র বিবেকানন্দের চেলা, বিবেকানন্দের উত্তরসূরি। জেনে রাখবে, হাজার বিবেকানন্দের বই পড়ার থেকে স্বামী বিবেকানন্দ বললেন যে একটা গোটা লাইব্রেরিকে মুখস্থ করার থেকে 5টা ভাবকে যে আত্মস্থ করতে পেরেছে, আমার মতে সেই শিক্ষিত। আমরা তো অনেক বড় বড় বুলিয়া উঠাচ্ছি, কাজে করতে পারছি কজন? এই কাজে যতক্ষণ না করতে পারছো তোমরা, জেনে রেখো এইরকম হাজার বক্তব্য পর বক্তব্য শুনবে, একটা সময় তোমাদের সময় আসবে এখানে এসে বলবে, কিন্তু জীবনের শেষ দিনে যখন আয়নার সামনে দাঁড়াবে তার নিট ফল 0 হয়ে যাবে। কি তৈরি করতে পারছো না পারছো, একটা সামান্য ইংরেজির বাংলা বলতে। কনসেন্ট্রেশন ইজ দ্য এসেন্স অফ এডুকেশন। শিক্ষার সার হচ্ছে একাগ্রতা। এই একাগ্রতার মধ্যে দিয়ে কনসেন্ট্রেশন ডেভেলপমেন্ট পাওয়ার যদি আমরা ঠিকভাবে তৈরি করতে পারি, তাহলেই একমাত্র আমরা আমাদের সফলতার দিকে এগিয়ে যাব। যদি কনসেন্ট্রেশন ঠিকভাবে হয়, তাহলে নেক্সট আসবে কনফিডেন্স। ইফ ইউ থিঙ্ক আই ক্যান, ইউ আর রাইট, ইউ ক্যান। ইফ ইউ থিঙ্ক আই ক্যান নট, ইউ আর রাইট, ইউ ক্যান নট। যদি তুমি মনে করে থাকো যে আমি পারবো, তুমি ঠিক ভেবেছো তুমিই পারবে। যদি তুমি মনে করে থাকো যে আমি পারবো না, তাহলে তুমি ঠিক ভেবেছো তুমি পারবে না। স্বামী বিবেকানন্দ বলছেন তোমার ভোকাবুলারি থেকে না শব্দটাকে আগে বাদ দিয়ে দাও। আমাদের প্রথম জীবন শুরু হয় না দিয়ে, যে আমার দ্বারা এটা হবে না, আমার দ্বারা এটা পারবো না। কিন্তু স্বামী বিবেকানন্দ বলছেন তোমার মধ্যে সেই অনন্ত শক্তি, অনন্ত সম্ভাবনা লুকিয়ে রয়েছে। তাকে শুধু তুমি চিনতে শেখো, তাকে শুধু জাগ্রত করো। স্বামী বিবেকানন্দ খুব সুন্দর করে একটি নাস্তিকতা এবং আস্তিকতার সংজ্ঞা দিয়েছে। স্বামী বিবেকানন্দ বলছে প্রাচীন ধর্ম মনে করত যারা ঈশ্বরে বিশ্বাস করে না তারা নাস্তিক। নবযুগের ধর্ম মনে করে যারা ঈশ্বরে বিশ্বাস, যারা নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক। তুমি কি নিজেকে বিশ্বাস করো? তুমি নিজেকে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো? যদি করতে পারো আজ থেকে, তাহলেই তুমি একজন ওই আস্তিক ব্যক্তিতে পরিণত হবে যে আমার দ্বারা সব সম্ভব। এই ভাবনাটা আগে নিয়ে এসো, এই কনফিডেন্স পাওয়ারটা নিয়ে এসো, তাহলে দেখবে যে তোমার জয়লাভের পথে কেউ বাধা হয়ে দাঁড়াবে না, কেউ বাধা হয়ে দাঁড়াবে না। তোমার জয়লাভ শিরোধার্য। নেক্সট, স্বামী বিবেকানন্দ বলছে আমাদের জীবনের একটা লক্ষ্য থাকা চাই, যে আমরা কি করতে চলেছি, কি করতে চাইছি।
আমাদের একজন আইডিয়াল থাকবে যে আমি এর মতো হব। তোমরা, আমি বলতে পারি যে বিবেকানন্দকে এখানে সাজানো হয়েছে, আমার খুব ভালো লাগলো যে বিবেকানন্দের এই ছবিটা অন্তত এখানে দেওয়া হয়েছে। অন্যান্য জায়গায় ওই গৈরিক বস্ত্র পরিহিত ছবি দেওয়া হয়, সেটা আমি মোটেই পছন্দ করি না যুব সম্মেলনে। কিন্তু বিবেকানন্দকে ধরা মানেই তোমরা ভাবছো যে আমার মতো মস্তক মুন্ডন করে গেরুয়া বসন পরে সন্ন্যাসী হতে হবে, এমন কথা বিবেকানন্দ কোথাও বলছেন না। তুমি যে যে প্রফেশনে আছো, এই যে বোনটি এত সুন্দর গান করলো, যারা কেউ সঙ্গীত চর্চা করছে, তারা যদি বিবেকানন্দকে ধরে তাহলে তারা সঙ্গীত রাজ্যের চরম শিখরে পৌঁছাবে। আমি বলতে পারি নাম করে, বিবেকানন্দ তো নিজেই সঙ্গীত সম্বন্ধে, এখানে কারা কারা একটু গান করো, একটু হাত তোলো দেখি, কারা কারা একটু সঙ্গীত চর্চা করো। হায় ভগবান, ছাত্রছাত্রীরা সঙ্গীত চর্চা করো না, গান গাও না, বাথরুমে ঢুকে চান করতে করতে বাথরুম সিঙ্গার হও না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কিন্তু শুনে রাখো অন্তত যে বিবেকানন্দ সঙ্গীত সম্বন্ধে কি বলছেন। বিবেকানন্দ বলছেন ভারতবর্ষের আধুনিক যুগের সঙ্গীত কেমন হবে, বলতে গিয়ে বলছেন যে ধ্রুপদের থেকে গ্রামার নিতে হবে। ধ্রুপদ হচ্ছে একটা সঙ্গীতের বিভাগ, ধ্রুপদ থেকে আমাদের ওই সঙ্গীতের ব্যাকরণটা নিতে হবে, আর কীর্তনের ভাবটা নিতে হবে। এই দুয়ের সংমিশ্রণে ভবিষ্যতে সঙ্গীত রচনা হবে। শুধু বলছেন না, লিখছেন, সুর দিচ্ছেন, গেয়ে দেখিয়ে দিচ্ছেন। খণ্ডন ভব বন্ধন জগবন্ধন বন্দি তোমার, বেলুর মঠের আরাত্রিক ভজন, সেইটিতে বিবেকানন্দ করে দেখিয়ে দিয়ে গেছেন। বিবেকানন্দ যখন পরিব্রাজক সন্ন্যাসী, তখন মহীশূরের রাজসভায় রয়েছেন, সেখানে জাপান থেকে, ফ্রান্স থেকে একজন সঙ্গীতজ্ঞ এসছেন, তার সঙ্গে সঙ্গীত সম্বন্ধে আলোচনা করছেন। আধুনিক যুগের, বর্তমান যুগের সঙ্গীতের সরস্বতী যাকে বলা হতো, লতা মঙ্গেশকর, তিনি বিবেকানন্দের দ্বারা উদ্বুদ্ধ। 4 বছর বয়সে ওনার পিতা ওনাকে বলেছিলেন যদি সঙ্গীত রাজ্যের চরম শিখরে পৌঁছাতে হয় তাহলে মা সরস্বতী মূর্তির সামনে বসে সঙ্গীত চর্চা করলে তুমি সঙ্গীত রাজ্যের চরম শিখরে পৌঁছাতে পারবে না। যদি বিবেকানন্দের সামনে বসে যদি সঙ্গীত চর্চা করো তাহলে তুমি সঙ্গীত রাজ্যের চরম শিখরে পৌঁছাতে পারবে। আজীবন তিনি বিবেকানন্দের আবক্ষ ছবির সামনে বসে সঙ্গীত চর্চা করলেন, সঙ্গীত রাজ্যের সরস্বতী হলেন। আর এখন যার গানে তোমরা একেবারে মেতে ওঠো, সবসময় হৃদয় নেচে ওঠে, অরিজিৎ সিং, তিনি প্রকাশ্যে স্বীকার করছেন আমি বিবেকানন্দের দ্বারা উদ্বুদ্ধ। এটা গেল সঙ্গীতের দিক। এরকম বহু দিক আছে। নিশ্চয়ই এখানে ছেলেরা আছো, ক্রিকেট খেলো, কারা কারা একটু ক্রিকেট খেলো বা ক্রিকেট খেলার প্রতি ইন্টারেস্টেড? অনেকজন আছো। আচ্ছা, বলতে পারবে ভারতবর্ষকে, পৃথিবীতে ভারতবর্ষকে প্রথম ক্রিকেটের জগতে কে ভারতকে জিতিয়েছিল বাইরের দেশের কাছে? ছাত্রছাত্রীদের মধ্যে, সাদা চুল সাদা দাড়ি তাদের জন্য বলছি না, ছাত্রছাত্রীদের মধ্যে বলতে পারবে না। জেনে রাখো, আজকে যার নামে যুব সম্মেলনে উপস্থিত হয়েছ সেই নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ প্রথম ক্রিকেটের জগতে ভারতবর্ষকে অপরের দেশের কাছে জিতিয়েছিল। এই ইডেন গার্ডেনে খেলা দেখতে গেছিলেন নরেন্দ্রনাথ দত্ত, 17-18 বছর বয়স। তখন একটাই খেলা হতো ইংল্যান্ডের সঙ্গে কলকাতার ক্লাবে, সেই খেলা নিয়ে বিরাট উন্মাদনা। প্রতি বছর কলকাতার ক্লাব হেরে যেত ইংল্যান্ডের কাছে। তা একদিন যখন নেট প্র্যাকটিস দেখতে গেছেন নরেন্দ্রনাথ দত্ত, তখন নরেন্দ্রনাথ দত্তের কাছে বলটা চলে এসেছে পায়ের কাছে। তখন বলটা বলছে, কোচ বলছে বলটা ছোড়ো, তা বলটা ছুঁড়েছে একেবারে সোজা উইকেটে। তখন কোচ বলছে নিশ্চয়ই তুমি অনেকদিন ধরে ক্রিকেট প্র্যাকটিস করছো। বলছে না, জীবনেই প্রথম ক্রিকেটের লাল বল হাতে নিলাম, আমি ফুটবল খেলি। কোচ বলছে তুমি খেলবে? তখন বিবেকানন্দের কোনো কিছুতে না নেই। ওই যে বললাম, রবীন্দ্রনাথ বলেছেন এই ব্যক্তির মধ্যে সব ইতিবাচক, নেতিবাচক কিছু নেই। সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ খেলবো। মাত্র 3-4 মাসের মধ্যে যেমন বোলিং তেমনি ব্যাটিং তেমনি ফিল্ডে একেবারে বিরাট পারদর্শী হয়ে গেলেন স্বামী বিবেকানন্দ। তখন কোচ বুঝলেন এইবার ইংল্যান্ডের ক্লাবকে আহ্বান করা যেতে পারে, এইবার হারানো সম্ভব। যখন এই ইংল্যান্ডের ক্লাবকে ডাকা হলো, যেদিন খেলা তার আগের দিন বিবেকানন্দ ধ্যান করছেন, শুধু প্ল্যানিং করছেন কি করে খেলা খেলবেন। 72 রানে 6 উইকেট, এই প্রথম বিবেকানন্দ ভারতবর্ষকে জেতালেন
বাইরের দেশের কাছে ক্রিকেটের দুনিয়ায়। পরবর্তীকালে শঙ্করী প্রসাদ বসু বিবেকানন্দ গবেষক তিনি লিখছেন যে এর পরেও ইংল্যান্ডকে তিনি হারিয়েছেন, তবে ক্রিকেটের লাল বল দিয়ে নয়, গেরুয়া বসন পরে। তোমরা জেনে রাখো, আধুনিক যুগের ইন্ডিয়ান টিমের ক্রিকেটার রাহুল দ্রাবিড় তিনি প্রকাশ্যে স্বীকার করছেন, আমি যখন খেলতে নামি তখন বিবেকানন্দের ধ্যান করে খেলতে নামি। এইসব কথাগুলো জেনে রাখো, এইগুলো বাইরে পাবে না কোথাও। তবে আমাদের বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জাগবে। আমরা ভাবছি বিবেকানন্দকে ধরা মানে ওই কেবলমাত্র আমাকে সন্ন্যাসী হতে হবে, সমাজসেবী হতে হবে। না, তুমি যে প্রফেশনে যাবে, সেই জন্য বিবেকানন্দ চাইলেন আগে ভালো মানুষ হও। যদি মানুষ হয়ে তুমি শিক্ষকতা করো, একজন ভালো শিক্ষক হবে। যদি মানুষ হয়ে তুমি রাজনীতি করো, একজন ভালো রাজনীতিবিদ হবে। মানুষ হয়ে যদি তুমি ব্যারিস্টারিতে যাও, তাহলে ভালো আইনজীবী হবে। আগে সবার প্রথম যেটা প্রয়োজন একজন ভালো মানুষের, সেই জন্য প্রথম সেই কনসেন্ট্রেশন, তারপরে কনফিডেন্স লেভেল। এখন আমি সব জায়গায় গিয়ে বলি যে আচ্ছা আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার খুব হলো, কনফিডেন্স লেভেল অনেক বেড়ে গেল, কি হবে তাতে? আরে স্বয়ং রাবণেরও প্রচুর কনসেন্ট্রেশন ছিল, প্রচুর কনফিডেন্স পাওয়ার ছিল। আজকে আমাদের সমাজে যত দুর্নীতি জনক যারা, তাদেরও প্রচুর কনসেন্ট্রেশন, প্রচুর কনফিডেন্স পাওয়ার। তাহলে আমার কনসেন্ট্রেশন পাওয়ার বাড়িয়ে, কনফিডেন্স লেভেল বাড়িয়ে কি হচ্ছে? স্বামী বিবেকানন্দ এই জায়গায় একটা জিনিস ধরাতে চাইলেন। স্বামী বিবেকানন্দ বললেন, বলো আমার সাথে, আনসেলফিশনেস ইজ গড। আনসেলফিশনেস ইজ গড। নিঃস্বার্থ পরতাই ভগবান। স্বামী বিবেকানন্দ বলছেন, শোনো মন দিয়ে, যে দেবতা দরিদ্রের মুখে অন্ন জোগাতে পারে না, বিধবার অশ্রুমোচন করতে পারে না, সেই দেবতা স্বর্গে গিয়ে আমাকে অনন্ত সুখে রাখবে, আমি তা বিশ্বাস করি না। আমি সেই দেবতার পূজারী, তোমরা যাকে ভ্রান্তবশত মানুষ বলে থাকো। বিবেকানন্দ যখন বিদেশ থেকে ফিরলেন তখন 3টে বক্তৃতা করেছিলেন। প্রথম বক্তৃতায় বলেছিলেন যে তোমাদের আগামী 50 বছরের আরাধ্য দেবী হবেন ভারত মাতা, আর কেউ নয়। তারপরের বক্তৃতায় মাদ্রাজে আমার সমরনীতি, সেই আমার সমরনীতিতে বিবেকানন্দ বললেন মূলত 4টে বিষয়ের দিকে আমাদেরকে ধ্যান দিতে হবে। প্রথম, ধর্মদান, বিদ্যাদান, প্রাণদান, অন্নদান। যেই আমাদের ধর্মশিক্ষা, ধর্মদান বললেন, তখন একদল মানুষ বুঝে নিল যে বোধহয় আমাকে ওই ঘন্টা নাড়তে হবে, গঙ্গা স্নান করতে হবে। ভারতবর্ষ এমন একটা দেশ, যে দেশে এমন কোনো দিন নেই যেখানে রক্ষাকালী পুজো হয় না, আর এমন কোনো দিন নেই যেখানে একটা দিনও খুন হয় না। এই হচ্ছে আমাদের ভারতবর্ষ। জেনে রাখো, ভালো করে যদি ডেটা কালেক্ট করো দেখতে পাবে এটা সত্য প্রমাণিত। আমরা ধর্মদান বলতে একটা অদ্ভুত জিনিস বুঝে নিলাম। স্বামী বিবেকানন্দ বললেন, ধর্ম মানে কি? তুমি এবং তোমার পাশের মানুষটি যে বসে আছো, সেটা যে স্বরূপত এক, সেটা আগে বোঝার চেষ্টা করো। তোমরা তো স্কুলে পড়ো, আমি এ যাবৎকালে 169টা স্কুলে পড়িয়েছি, সংখ্যাটা বুঝে নাও। আমার ছাত্রছাত্রী 32টা কলেজে পড়িয়েছি, সেই জন্য আমি খুব ভালো মতো জানি তোমরা যখন স্কুলে সিঁড়ি দিয়ে নামছো, ছুটির সময় একজন আরেকজনকে ধাক্কা দিয়ে দিলে সে পড়ে গেল, তার ফার্স্ট এড বক্সের প্রয়োজন, মেডিসিনের প্রয়োজন, কিন্তু তোমরা দেখে আগে দাঁত বার করে হাসছো। এর থেকে বড় লজ্জার কিছু হয় না। কিন্তু তোমরাই আবার সবার স্বামীজি পড়বে, বিবেকানন্দকে নিয়ে চর্চা করবে। আগে বেসিক জায়গাটা তৈরি হোক। যতক্ষণ না তোমার বেসিক জায়গাটা তৈরি হচ্ছে, ততক্ষণ তুমি রামকৃষ্ণ বিবেকানন্দের রাজ্যে প্রবেশ করতে পারবে না ভাই। আর এই বেসিক জায়গাগুলো ধরিয়ে দেবার আমাদের লোকের বড় অভাব, বড় অভাব, যে আমরা বুঝতেই পারি না যে আমার প্রথম প্রায়োরিটি কি, আমি আমার বন্ধুটিকে কি দেখছি। আমরা 3টে শব্দকে কাজে লাগাতে পারি। নাম্বার 1 প্রকৃতি, নাম্বার 2 বিকৃতি, নাম্বার 3 সংস্কৃতি। প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে যে আমার খিদে পেলে আমার খেতে পাবো, খাবার খেতে হবে, এটা প্রকৃতি আমাদের। বিকৃতি কি? এটা তোমরা স্টুডেন্ট লাইফে সবাই জানো। যদি একটু ভালো টিফিন তোমরা নিয়ে যাও কোনোদিন স্কুলে,
আর টিফিনের সময়, নির্দিষ্ট যে সময় রয়েছে টিফিনের, তখন যদি টিফিন বক্সটা খোলো, এই কিছুদিন আগে, কিছু বছর আগে আমফান হলো, ইয়াস হলো, তখন কত গতিবেগে ঝড় প্রবাহিত হয়েছে। তুমি যদি একটা ভালো টিফিন নিয়ে যাও, তোমার ওই টিফিন বক্সের ওপর তার থেকে বেশি গতিবেগে ঝড় প্রবাহিত হয়ে যায়, হয় কি না? সবাই জানো, তার থেকে বেশি গতিবেগে ঝড় প্রবাহিত হয়, টিফিন বক্স খালি। এটাকে বলে বিকৃতি। যখন রাস্তায় ওই ইয়েতে ডাস্টবিনে খাবার পড়ে থাকে, কোনো খাবার ফেলে দিয়েছে কেউ, সেই খাবারটা একটা কুকুর খাচ্ছে, সেই কুকুর যখন খায়, আরেকটা কুকুর গিয়ে তার কানটাকে ঘ্যাক করে কামড়ে দেয়, কামড়ে দিয়ে আবার ওই খাবারে ভাগ বসাতে চায়। এটা হচ্ছে পশুর স্বভাব। তোমার আমার স্বভাব নয় যে অপরের টিফিন বক্স থেকে খাবার তুলে খেয়ে নেব। একটা কথা, মানে কাহিনী শোনায়। রামকৃষ্ণ মিশন সারগাছি রামকৃষ্ণ মিশন, যদিও রামকৃষ্ণ মিশনে তোমরা জানো যে সেখানে ছাত্রীদের জায়গা খুবই কম, একমাত্র সরিষা রামকৃষ্ণ মিশনে আছে, কিন্তু বেশিরভাগ রামকৃষ্ণ মিশনে ছাত্ররাই থাকে। সেই সারগাছি রামকৃষ্ণ মিশনে টিফিন হয়েছে একটি প্রত্যন্ত গ্রামাঞ্চলে, সেই রামকৃষ্ণ মিশন। সেখানে যখন টিফিন হয়েছে, একজন স্টুডেন্ট তার বন্ধুকে নিয়ে হেডমাস্টার মহারাজের ঘরে ছুটে গেছে। হেডমাস্টার মহারাজ বাকিদের মতনই ভেবেছেন যে বোধহয় ওই টিফিন বক্স থেকে সে বোধহয় টিফিনটা খেয়ে নিচ্ছে। তখন সেই ছাত্র গিয়ে হেডমাস্টার মহারাজকে বলছেন, মহারাজ, আজকে আমার মা একটু ভালো টিফিন দিতে পেরেছে, আমি আমার বন্ধুটিকে নিতে বলছি, ও নিচ্ছে না, মহারাজ আপনি একটু বলুন না, ও যেন আজকে আমার টিফিনটা নেয়। দ্যাট ইজ সংস্কৃতি। এটা বোধহয় রামকৃষ্ণ মিশনেই পাওয়া যায়। কিন্তু এটা জেনে রাখো যে তোমরা যদি বিবেকানন্দকে ঠিকভাবে চর্চা করো, তাহলে তোমাদের মধ্যেও এই আশার আলোটি আমি জাগিয়ে দিয়ে যাচ্ছি, তোমরাও একদিন এইরূপ পরিণতিতে পৌঁছাবে, কোনো সন্দেহ নেই। তোমরা তখন ওইটা শেয়ার করতে পারবে যে আজকে আমি একটু ভালো কিছু পেয়েছি, আমি অপরকে দিয়ে খাই। আমি বহু জায়গায় গিয়ে বলি, দুর্গাপুজোর সময় আমি নিজে করি এবং তোমাদেরকেও বলি, তোমাদের হয়তো 3টে কি 4টে জামা হয়েছে, ছেলেদের বিশেষ করে, কিন্তু দেখবে তোমাদেরই এরকম কলকাতার পূজা মণ্ডপে যিনি ঢাক বাজাতে এসছেন, তার সঙ্গে একজন বাচ্চা ছেলে কাঁসর বাজাচ্ছে। সে হয়তো 4টে দিন, পুজোর 4টে দিন পুরনো জামা পরেই কাঁসর বাজালো। সে তাকিয়ে দেখলো যে সবাই নতুন জামা পরে দুর্গা প্রতিমা দেখতে আসছে, কিন্তু আমার গায়ে একটা পুরনো জামা। তোমার তো 4টে জামা হয়েছে ভাই, তুমি তোমার মা বাবাকে বলো যে আমার তো 4টে জামা হয়েছে, একটা জামা ওই বাচ্চা ভাইটিকে আমি কি দিতে পারি না? তবে তুমি বিবেকানন্দ পড়া সার্থক করবে ভাই। যতক্ষণ এই প্র্যাকটিক্যালে আসবে, ততক্ষণ তুমি বিবেকানন্দের রাজ্যে পৌঁছাতে পারবে না, জেনে রাখো, পারবে না। সেই জন্য এই যা শুনছো তা যদি মনে রাখতে পারো, এই জন্য বললাম যে আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার প্রচুর বাড়লো, কনফিডেন্স লেভেল প্রচুর বাড়লো, কিন্তু আমরা একটা দানবে পরিণত হচ্ছি না তো? আমরা অপরের কথা ভাবতে ভুলে যাচ্ছি না তো? অপরের কান্না শুনে কাণ্ডে তুলো গুজে রাখছি না তো? এখন আবার তুলো না, এখন হেডফোন গুজে রাখে লোকে, সেইটি যেন করছি না তো? সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আনসেলফিশনেস ইজ গড। আমরা যদি নিঃস্বার্থভাবে অপরের পাশে দাঁড়াতে পারি, এখন দেখবে রাস্তায় হয়তো তুমি একদিন কাউকে খাইয়ে দিলে, তোমার টিফিন পয়সাটা বাঁচিয়ে তুমি বাড়িতে গেলে, বাড়িতে গিয়ে খুব করে বড়দের বললে যে জানো মা, জানো বাবা, আজকে আমি একজনকে খাইয়েছি আমার টিফিনের পয়সাটা বাঁচিয়ে। হয়তো বড়রা তোমার বাড়িতে বলবে যে তাকে একদিন খাইয়ে কি হবে, এরকম আমার কাছে প্রচুর ছাত্ররা এসে বলে আর কি। কিন্তু জেনে রাখো, স্বামী বিবেকানন্দ বলছেন, একদিন, এক মুহূর্তের জন্য যদি কারুর মুখে হাসি ফোটানো যায়, তোমার হৃদয়ে সিংহ বিক্রমের শক্তি জাগ্রত হবে। বিবেকানন্দ চিঠিতে লিখছেন এই কথা, কিন্তু এইগুলো আমরা ভুলতে বসেছি। শিকাগো বক্তৃতার শেষ দিন, 27 সেপ্টেম্বর 1993, বিবেকানন্দ বললেন যে আমাদের এই ধর্মের প্রতি যে এইরূপ হানাহানি, বিবেকানন্দ বলছেন একদিন এমন হবে যে বিবাদ নয় সহায়তা। কোথায় হচ্ছে?
আমরা তো ভুলে গিয়েছি সেই সব কথা, আমাদের কেউ মনে করিয়ে দিচ্ছে না। ওই নামকা বাস্তে কয়েকটা বিবেকানন্দের বাণী, জীবে প্রেম করে যে এই জন সেই জন সে বিচে ঈশ্বর, ব্যাস ওই তোতা পাখির বুলি আওড়ানো। কিচ্ছু হবে না রে ভাই এগুলো করে। প্র্যাকটিক্যাল কর, প্র্যাকটিক্যাল করে দেখ যে কি আনন্দ আছে তার মধ্যে। আমার সাথে বল দেখি তোরা, অনেকক্ষণ মনে হচ্ছে যে আমরা ছোট, আমরা কি এইসব মহারাজ আপনার এই বড় বড় কথাগুলো প্র্যাকটিক্যাল করতে পারবো? বল দেখি। ক্ষুদ্র মোরা, একটু লাউডলি, ক্ষুদ্র মোরা তুচ্ছ নহে বুঝিয়ে দিতে তাই, বিশ্বপতি মুক্তাগুলি ক্ষুদ্র গড়েন ভাই। আবার বল, ক্ষুদ্র মোরা তুচ্ছ নহে বুঝিয়ে দিতে তাই, বিশ্বপতি মুক্তাগুলি ক্ষুদ্র গড়েন ভাই। জানবি যে তোদের মতো এই ছোট বয়সে যারা তোরা রয়েছিস তারাই বড় বড় কাজ করতে পারিস। আমি সব জায়গায় গিয়ে বলি রে, পাকা চুল পাকা দাড়ি তাদের কাছ থেকে আমি যা কাজ পাই, কিন্তু তোরা তার থেকে অনেক অনেক বেশি কাজ করিস, অনেক বেশি মানুষের কথা ভাবতে পারবি। তোদের সেই হৃদয়বত্তা রয়েছে, তোদের মধ্যে সেই প্রাণে সজীবতা রয়েছে। তবে হ্যাঁ, আমি 82 বছরের যুবক দেখেছি, মঞ্চে যারা বসে রয়েছে তোদের জন্য দেখছিস এত কাজ করছে, এনাদের মতো হবার চেষ্টা কর। ওই বাকি আর 5টা মানুষ আমি ধরে নে, তোদের এখানেই যদি জিজ্ঞেস করি, আচ্ছা তোদের দাদুর বাবার নাম কি বল, কজন বলতে পারবি দাদুর বাবার নাম? দাদুর নাম জিজ্ঞেস করিনি, কিন্তু দাদুর বাবার নাম জিজ্ঞেস করেছি। হাই যে এবার হাতগুলো নেমে গেল। কেন মনে রাখতে পারিসনি বলতো দাদুর বাবার নাম? কারণ তোদেরকে কেউ বলেনি, কারণ তোর দাদুর বাবা কোনো ভালো কাজ করে যায়নি। সেই জন্য আজকে আমরা তাদের নাম মনে রাখি না। যদি তিনি কোনো ভালো কাজ করে যেতেন সমাজের বুকে, তাহলে তুই আমি তাদের নামগুলো মনে রাখতাম। তুই আমি যদি ভালো কাজ করে যাই, তোর আমার পরবর্তী প্রজন্ম আমাদের নাম মনে রাখবে। সেই জন্য মনে রাখতে হবে যে আমাদের কিছু ভালো কাজ করতে হবে। আমি একটা গল্প বলে শেষ করি, সময় আমার হয়ে গিয়েছে অলরেডি, 5 মিনিট আমি এক্সট্রা নিয়ে নিয়েছি। বলা হচ্ছে, গল্পটা হচ্ছে গল্প না, সত্য ঘটনা। এরকম যে একজন ধনী ব্যক্তি, তিনি ওই একটা বিরাট গাড়ি চেপে যাচ্ছেন আর কি, একটা শপিং মলে ঢুকবেন। যেমন এখানে কলকাতার চারপাশে এত শপিং মল রয়েছে, সেরকম শপিং মলে ঢুকবেন। সেই শপিং মলে ঢুকবার সময় দেখছেন যে পাশে একজন চাইল্ড লেবার, বাচ্চা ছেলে, সে চায়ের দোকানে ওই কাপ ডিশ এইসব ধুচ্ছে। যখন ওই কাপ ডিশ ধুচ্ছে, তখন তার দেখে একটু হৃদয় উন্মোচিত হলো। বলল যে চলো তুমি একটু আসবে, আমার এই গাড়িতে চড়িয়ে তোমাকে একটু আমি ঘুরিয়ে দেখাবো। ঠিক আছে, গাড়িতে বেশ করে ঘুরিয়ে এক পাক নিয়ে এসে আবার চায়ের দোকানের সামনে নামিয়ে দিল। যখন চায়ের দোকানের সামনে নামিয়ে দিল, তখন ওই বাচ্চা ছেলেটি গাড়ির মালিককে জিজ্ঞেস করছে, বাবুটিকে জিজ্ঞেস করছে, আচ্ছা কাকু, এই গাড়িটা কি তুমি কিনেছো? তখন সেই ভদ্রলোক বলছেন যে না, এই গাড়িটি আমি কিনিনি, আমার গতকালকে জন্মদিন ছিল, আমার দাদা আমাকে গাড়িটা গিফট করেছে, আমার দাদা আমাকে গাড়িটা গিফট করেছে। বলেই সেই ভদ্রলোক বাচ্চা ছেলেটিকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা, তোমার কি এরকম গাড়ি পেতে, গাড়ি চাপতে ইচ্ছা করে? বাচ্চা ছেলেটি তো তোদেরই মতো, দেখ কি উত্তর দিচ্ছে। বাচ্চা ছেলেটি বলছে, না কাকু, আমার এরকম গাড়ি পেতে, গাড়ি চাপতে ইচ্ছা করে না। কাকুটি বলছে, ইচ্ছা করে না? বলছে না, আমার ইচ্ছা করে আপনার দাদার মতো হতে, আমি যাতে এরকম একটা গাড়ি কাউকে দিতে পারি, এরকম গাড়ি একটা কাউকে দিতে পারি, আপনার দাদার মতো হতে ইচ্ছা করে। তবে এখন দাদা বললেই বড় ভয়,
চারদিকে তো পাড়ায় পাড়ায় দাদা ছড়াছড়ি। এখন সেই দাদা হতে বলছি না, কিরকম দাদা হতে হবে সেটা শেখাই। 9-এ যারা পড়ছে তারা 9-8কে চোখ রাঙাচ্ছে, বলছে যে দেখ আমি কিন্তু তোর থেকে সিনিয়র, তুই বেশি বাড়বাড়িস না, তাহলে কিন্তু বুঝে নেব আমি। 8-7কে চোখ রাঙাচ্ছে, 7-6কে চোখ রাঙাচ্ছে। এইরূপ করতে করতে 1-এ এসে পৌঁছেছে। 1 এবার কাকে চোখ রাঙাবে? 0। তা 0 তখন হাত জোর করে বলছে যে দেখো দাদা, তুমি যদি আমাকে চোখ রাঙিয়ে দমিয়ে দাও, আমার নিচে আর কেউ নেই, আমি আর কাকে চোখ রাঙাবো? তখন 1 বলছে যে দেখ ভাই, যারা এতক্ষণ ওপর থেকে চোখ রাঙিয়ে রাঙিয়ে নিজেদের ক্ষমতার জাহির করলো, আমি সেই রূপ ভাবে চোখ রাঙিয়ে তোর কাছে ক্ষমতার জাহির করব না, কারণ আমি ওদের থেকে অনেক বেশি শক্তিশালী। কি করে তুমি এত বেশি শক্তিশালী? তুমি 9-এর থেকে বলছো তুমি বেশি শক্তিশালী? হ্যাঁ, ওদের থেকে আমি অনেক বেশি শক্তিশালী, প্রমাণ দাও। তখন 0কে বলছে আয় 0, তুই আমার পাশে এসে বস, তাহলে 1-0-10 হয়ে তুই আর আমি 9-এর ওপরে চলে যাব, গিয়ে সকলের থেকে বেশি শক্তিশালী হয়ে যাব। চোখ রাঙিয়ে শক্তিশালী হওয়ার প্রকাশ করা যায় না, কাছে টেনে, কাছে ভালোবেসে, স্বামী বিবেকানন্দের মতো সকলকে আপন করে নিয়ে। তোমরা একটু আগে পাঠ করলে স্বদেশ মন্ত্রে, তোমরা বাড়িতে শুনেছ তোমাদের খুড়তুতো ভাই, মাস্তুতো ভাই, জাতুতো ভাই। স্বামী বিবেকানন্দ বলছেন না, মূর্খ, দরিদ্র, মুচি, মেথর, চণ্ডাল, তোমার রক্ত, তোমার ভাই। এইরূপ যদি দাদায় পরিণত হতে পারো, এইরূপ যদি নিজের সকলকে যদি ভাইয়ে পরিণত করতে পারো, তবেই তুমি বিবেকানন্দের সার্থক যুব সৈনিক পরিণত হতে পারবে, বিবেকানন্দকে ভালোবাসতে পারবে, বিবেকানন্দকে ভালোবেসে জগতের কল্যাণ সাধন করতে পারবে। সকলে ভালো থেকো। সকলকে আমার পুনরায় নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করলাম।